নবম শ্রেণীর শিক্ষার্থীরা গত ক্লাসে আমি পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় থেকে বেগ, গতি, ত্বরণ, বন্ধন, গতি সমীকরণগুলো আরো তার ব্যবহার করেছিলাম। আজকে আমি নতুন অধ্যায় শুরু করবো বল। দ্বিতীয় অধ্যায় বল শুরু করবো। বল শুরু করার আগে আমি প্রথমে এখানে এই অধ্যায়ে বল শুরু করার আগে আমার যেটা লাগবে সেটা হচ্ছে নিউটনের সূত্র। বল প্রয়োগ না করলে নিউটনের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র, তিনটা সূত্র আছে। এই সূত্র নিয়ে আমাদের দ্বিতীয় অধ্যায়ের কাজ। দ্বিতীয় অধ্যায়ে তাহলে নিউটনের প্রথম সূত্র, বল প্রয়োগ না করলে নিউটনের প্রথম সূত্র আমি একটু বলি পরে লিখব। বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। দেখো টিচার লিখতেছি, বইতেও আছে, বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। এটা হলো আমার নিউটনের প্রথম সূত্র। কিন্তু আমি যে বললাম বল প্রয়োগ না করলে, বল কি সেটা আমি একটু পরেই যাচ্ছি, আমার পরের অংশটা বলবো। স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। এই অংশটাই আজকে আমি প্রথমে ব্যাখ্যা করি। স্থির বস্তু স্থির থাকা এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকা, এই জিনিসটাকে আমরা স্থির বস্তুকে স্থির থাকতে দেখি, কিন্তু সমবেগে চলতে থাকা বস্তুকে বাস্তব ক্ষেত্রে আমরা দেখি কিছুক্ষণ পর সেটা আর সমবেগে চলতে থাকে না। কোনো একটা বস্তুকে মার্বেল বা কোনো একটা বস্তুকে যখন আমরা গড়িয়ে দিই তখন দেখা যাচ্ছে সেটা বন্ধ হয়ে যায়, অনন্তকাল ধরে চলতে থাকে না। তাহলে সেটা ব্যাখ্যা কি হবে? আমার নিউটনের সূত্রটা কি ভুল? না, নিউটনের সূত্রটা ভুল না। সমবেগে চলতে থাকা বস্তু কিছুক্ষণ পর থেমে যায় বাতাসের ঘর্ষণ বা অন্য কোনো কারণে। ঘর্ষণ, বাতাসের বাধা, এই কারণগুলোর কারণে সমবেগে চলতে থাকা বস্তু কিছুক্ষণ পর থেমে যায়। তার মানে এই যে স্থির বস্তু স্থির থাকা, সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকা, এই জিনিসটাকে আমরা যদি বলে থাকি, এটাকে আমরা নতুন একটি জিনিস দিয়ে ব্যাখ্যা করবো, সেটা হচ্ছে জড়তা। নতুন জিনিসটি ব্যাখ্যা করবো জড়তা। স্থির বস্তু স্থির থাকা এবং সমবেগে চলতে থাকা বস্তু চলতে থাকা, যে ইচ্ছা, এটাকে আমরা বলে থাকি জড়তা। জড়তা দুই প্রকার। তাহলে জড়তা হলো বস্তু স্থির থাকা এবং সমবেগে চলতে থাকার যে প্রবণতা বা ইচ্ছা, প্রবণতা, ইচ্ছা বা আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা, সেটাই হলো জড়তা। তার মানে জড়তা স্থির থাকা, সমবেগে চলতে থাকা বস্তুর যে প্রবণতা, ইচ্ছা বা আকাঙ্ক্ষা, সেটাই হলো জড়তা। জড়তা দুই প্রকার। জড়তা দুই প্রকার। এক হলো স্থিতি জড়তা, দুই হলো গতি জড়তা। দেখো আমি নিউটনের প্রথম সূত্র থেকে জড়তা নতুন একটা কথা পেয়ে গেছি। আমরা অনেক সময় বলে থাকি জড় পদার্থের মতো বসে আছে কেন? জড় পদার্থ বলতে আমরা বুঝি যাদের প্রাণ নেই, চলাফেরা করতে পারে না, খেতে পারে না, বৃদ্ধি হয় না, এই যে। তারপরে স্থিতি জড়তাকে আমরা একটু বুঝি, কিন্তু গতি জড়তার বেশ সমস্যা। সমবেগে চলতে থাকা বস্তুর একই বেগে চলতে থাকার যে প্রবণতা বা ইচ্ছা, সেটাই হলো গতি জড়তা। তাহলে গতি জড়তা আমরা বাস্তব ক্ষেত্রে দেখতে পাই না। ঘর্ষণ বল এবং বাতাসের বাধা, ঘর্ষণ বলকে সেটা আমরা পরে আসবো। বাতাসের বাধা, এই কারণগুলোর কারণে কিছুক্ষণ পর গতিশীল বস্তুটা থেমে যায়। তার মানে জড়তা, স্থিতি জড়তা এবং গতি জড়তা। তাহলে বাস্তব ক্ষেত্রে কখন আমরা স্থিতি জড়তা এবং গতি জড়তা দেখি? যেমন ধরো তুমি রিক্সায় উঠলে,
রিক্সা উঠে বসছো, হঠাৎ করে রিক্সাটা যখন চলতে শুরু করে, তুমি একটু আনমাইন্ডফুল ছিলে, তখনই দেখা গেল তুমি পেছনের দিকে হেলে পড়ছো। তার কারণটা হলো তুমি যখন স্থির ছিলে তোমার সাথে সাথে পুরো শরীরটাও, রিক্সা যখন স্থির ছিল পুরো শরীরটা স্থির ছিল। যখনই রিক্সা চলতে শুরু করলো, রিক্সার সাথে সংলগ্ন তোমার শরীর নিচের দুটো অংশ মানে পা, নিচের অংশটায় দুটো পা চলতে শুরু করলো, কিন্তু উপরের অংশ গতি জড়তার কারণে তখন স্থির থাকতে চায়। স্থিতি জড়তার কারণে তখন স্থির থাকতে চায় বলে তুমি পেছনের দিকে হেলে পড়ছো। ঠিক একইভাবে হঠাৎ চলন্ত বাস বা ট্রেন থেকে আমরা অনেক সময় মানুষজনকে যখন লাফ দিয়ে নিচে নেমে হুমড়ি খেয়ে পড়তে দেখি। অথবা তুমি যখন রিক্সায় করে যাও, রিক্সা চলতেছে পথে কোনো একটা সমস্যা হলে রিক্সাটা হঠাৎ করে ব্রেক করলো, দেখা গেল তুমি সামনের দিকে পড়ে যাচ্ছে। এটা কিন্তু বাস্তব ক্ষেত্রে আমাদের প্রায় হয়, সামনের দিকে পড়ে যাচ্ছে। তার কারণ কি? রিক্সা যখন চলতে শুরু করলো, রিক্সার সাথে সাথে তোমার পুরো শরীরটাই গতিশীল হলো, কিন্তু রিক্সা যখনই থেমে গেল, হঠাৎ করে ব্রেক করলে রিক্সার সাথে সংলগ্ন তোমার দুটো পা থেমে গেল, কিন্তু গতি জড়তার কারণে শরীরের উপরের অংশটা তখনও সামনের দিকে এগিয়ে যেতে চায়। এই কারণে তুমি সামনের দিকে হেলে পড়ছো। এই যে স্থিতি জড়তা এবং গতি জড়তা, জড়তা হলো কোনো বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা ইচ্ছা বা আকাঙ্ক্ষা, সেটাই হলো জড়তা। জড়তা দুই প্রকার, স্থিতি জড়তা এবং গতি জড়তা। এবার আসো, তোমাদের বইতেই আছে, আমি একটু বলি। ধরো একটা সাইকেল এবং একটা বড় ট্রাক একই বেগে আসছে, সামনে একটা মানুষকে ধাক্কা দিল বা একটা গাড়িকে ধাক্কা দিল, তাহলে কার আঘাতটা বেশি হবে? একটা সাইকেল এবং একটা ট্রাক একই বেগে আসছে, কিন্তু ওরা সামনে যদি কোনো একটা গাড়িকে বা কোনো কিছুকে ধাক্কা দেয়, সাইকেলের আঘাতটা বেশি হবে না গাড়ির আঘাতটা বেশি হবে? অবশ্যই গাড়ির আঘাতটা বেশি হবে, কারণ গাড়ির ভর বেশি। ভর বেশি বলে তার আঘাতটা বেশি, ভরের পার্থক্য। আমরা ভর পড়েছিলাম, ভর হচ্ছে কোনো বস্তুতে অবস্থিত পদার্থের মোট পরিমাণ হচ্ছে তার ভর, কিন্তু এখানে আমরা বলবো ভর হচ্ছে জড়তার পরিমাণ। ভর হচ্ছে জড়তার পরিমাণ। আমরা নতুন আরেকটা কথা শিখতেছি, ভর হচ্ছে জড়তার পরিমাণ। জড়তা হচ্ছে কোন বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চাওয়া, স্থির বা গতিশীল থাকতে চাওয়া যে প্রবণতা বা ইচ্ছা বা আকাঙ্ক্ষা। তাহলে কোনো বস্তু যখন জড়তা বেশি হয়, দেখো তুমি একটা ছোট্ট সাইকেলকে, যে আমি সাইকেল বললাম ট্রাক বললাম, ছোট সাইকেল যখন স্থির থাকে সেটাকে সহজে তুমি ধাক্কা দিয়ে ফেলে দিতে পারবে, কিন্তু একটা ট্রাককে, স্থির ট্রাককে তুমি ধাক্কা দিয়ে চালাতেও পারবে না, অথবা সেটাকে গতিশীল করতেও পারবে না। তার কারণটা হলো ট্রাকের ভর বেশি বলে জড়তা বেশি, আর সাইকেলের ভর কম বলে জড়তা কম। তার মানে ভরের ক্ষেত্রে আমরা নতুন একটা রাশি শিখলাম, ভর হচ্ছে জড়তার পরিমাণ। এবার আসো, জড়তা পেলাম, প্রথম সূত্র থেকে আমরা আরেকটা জিনিস পেলাম, বল। তাহলে বল কি? প্রথম সূত্র থেকে আমরা জড়তা পেয়েছি, এবার আরেকটা জিনিস পেলাম, সেটা হলো বল। বল কাকে বলে? বল হচ্ছে, আমরা প্রথম সূত্রে পেয়ে যাই, যার কারণে স্থির বস্তু স্থির হয়, যার কারণে স্থির বস্তু স্থির হয় বা গতিশীল বস্তু সমবেগে চলতে শুরু করে, সেটাই হচ্ছে বল। বল হলো সে, আমরা কোনো ক্লাসে পড়েছিলাম, সেই কারণ যা কোনো স্থির বস্তুকে গতিশীল করে বা গতিশীল বস্তুর গতি পরিবর্তন করে, যার কারণে স্থির বস্তু চলতে শুরু করে আর সমবেগে চলতে থাকা বস্তুর বেগের পরিবর্তন হয়। তার মানে স্থির বস্তু গতিশীল হবে বা গতিশীল বস্তুর বেগের পরিবর্তন যে কারণে হয়, সেটাই হচ্ছে বল। আমাদের দৈনন্দিন জীবনে আমরা নানা কাজে বল ব্যবহার করি। কোনো বলকে, যেমন আমরা কোনো একটা বস্তুকে ধাক্কা দিলাম, ধাক্কা দেওয়ার পরে বস্তুটা চলতে শুরু করে, বল প্রয়োগ করলাম, এটা হচ্ছে স্পর্শ বল। আর যদি আমরা মহাকর্ষ বল বা মাধ্যাকর্ষণ বল, মহাকর্ষ বল বা অভিকর্ষ, সেটা পড়েছিলাম। তার মানে মাধ্যাকর্ষণ এবং অভিকর্ষ আমরা ক্লাস 8-এও পড়েছিলাম, একই বল। যেহেতু তোমাদের ক্লাস হয়নি, মনে আছে কিনা দেখো, টিচার বলি। মাধ্যাকর্ষণ বা অভিকর্ষ বল হলো কোনো বস্তুকে পৃথিবী যে বলে তার কেন্দ্রের দিকে টানে, সেটা হলো মাধ্যাকর্ষণ বা অভিকর্ষ। আর মহাকর্ষ বল হলো মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ, সেটা হচ্ছে মহাকর্ষ বল। তাহলে দেখো, আমি মাধ্যাকর্ষণ বলের কারণে কোনো একটা বস্তুকে যখন উপর থেকে ছেড়ে দিই, সেটা মাধ্যাকর্ষণ বলের কারণে নিচের দিকে পড়তে থাকে, কিন্তু এক্ষেত্রে আমাকে বলটা স্পর্শ করতে হয় না। স্পর্শ
ছাড়াই বল। তাহলে বল প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে স্পর্শ বল আর একটা হচ্ছে অস্পর্শ বল। স্পর্শ বল দু প্রকার। যদি আমরা স্পর্শ এবং অস্পর্শ কথা চিন্তা করি, স্পর্শ বল দুটো হচ্ছে অস্পর্শ বল। অস্পর্শ বল তার মানে স্পর্শ বল যেটা প্রয়োগের জন্য আমাকে সরাসরি বস্তুটাকে স্পর্শ করতে হচ্ছে, অস্পর্শ বল বলতে যেটাকে স্পর্শ করতে হচ্ছে না। কিন্তু তারপরেও যদি আমরা কথা বলতে যাই, স্পর্শ বল বলতে আসলে কিছুই না। আমরা যদি পারমাণবিক দিক থেকে বিবেচনা করি, কিন্তু পরমাণু অনুপরমাণুগুলো এবং তাদের ভেতর তাদেরকে ঘিরে যে ইলেকট্রন রয়েছে তাদের মধ্যকার যে একে অন্যের সাথে তাড়িৎ চুম্বক বল দিয়ে একে অন্যকে আকর্ষণ করছে, এই তাড়িৎ চুম্বক বলের জন্য কিন্তু আমার স্পর্শ করার প্রয়োজন হয় না। তার মানে পারমাণবিক পর্যায়ে যদি যাই তাহলে সব বলই অস্পর্শ। পরমাণুগুলো একে অন্যকে তাড়িৎ চুম্বক বল দিয়ে আকর্ষণ করছে, তাড়িৎ চুম্বক বলের জন্য আমার এদেরকে স্পর্শ করার প্রয়োজন হয় না। তার মানে আমরা পারমাণবিক দিক থেকে যদি বিবেচনা করি আমাদের সব বলই হচ্ছে অস্পর্শ বল। তারপর বলের প্রকৃতি অনুসারে আমরা বিভিন্ন প্রকার স্পর্শ অস্পর্শ বল বললাম। প্রকৃতি অনুসারে বল প্রধানত চার ধরনের মৌলিক বল পেয়েছি। চার ধরনের মৌলিক বল। মৌলিক বল আমি শুধু এগুলো লিখবো। মহাকর্ষ বল, দুই হচ্ছে তড়িৎ চুম্বক বল বা বিদ্যুৎ চুম্বকীয় বল। তড়িৎ চুম্বক বল বা বিদ্যুৎ চুম্বকীয় বল। তিন হলো দুর্বল নিউক্লিয় বল। চার নম্বরে হলো সবল নিউক্লিয় বল। বলগুলো তোমাদের বইতে আছে, টিচার বলবে একটু মনোযোগ দিয়ে শুনো, বইটা খোলো। আমার বইতে 67 পেজ, তোমাদের বইয়ে কার বইতে কত নাম্বার পেজ আমার ঠিক জানা নেই। সৃষ্টি জগতের সকল বস্তু তাদের ভরের কারণে এক অন্যকে যে বলটি আকর্ষণ করে সেটাই হলো মহাকর্ষ বল। আবার সৃষ্টি জগতের সকল বস্তু আমরা বলেছিলাম একটু মহাবিশ্বের সকল বস্তু একে অপরকে যে বল দ্বারা আকর্ষণ করে। এখানে ছোট্ট একটা কথা বলছে, ভরের কারণে একে অপরকে যে বল দ্বারা আকর্ষণ করে সেটাই হচ্ছে মহাকর্ষ বল। গ্যালাক্সির ভিতরে যে গ্রহ নক্ষত্র সবকিছু একে অপর থেকে দূরে ছিটকে যায়, দূরে ছিটকে জায়গা এই মহাকর্ষ বলের কারণে। ঠিক আছে, এই মহাকর্ষ বল আমাদের পৃথিবীর কেন্দ্রের দিকে, মহাকর্ষ বলের দিকে আমরা একটা অপরের থেকে বলের কারণে একটা অপরের দিকে ছুটে যায়, ছিটকে যায় না। এই অভিকর্ষ বল বা মাধ্যাকর্ষণ বলও এক ধরনের মহাকর্ষ। অভিকর্ষ বল বলেছিলাম কি পৃথিবী আমাদেরকে তার কেন্দ্রের দিকে যে বল দ্বারা আকর্ষণ করে সেটা হচ্ছে মাধ্যাকর্ষণ বল। এই মাধ্যাকর্ষণ বল হলো বলের কারণে আমরা এই যে পৃথিবীটা বলতেছে গোল কমলা লেবুর মতো, কিন্তু আমরা ছিটকে যাচ্ছি না। তার কারণ হচ্ছে পৃথিবীর আকর্ষণ বল আমাদেরকে পৃথিবীর কেন্দ্রের দিকে টানে, কেন্দ্রের দিকে টানে বলে আমরা ছিটকে যাচ্ছি না। এর পরেরটা হলো তড়িৎ চুম্বক বল বা বিদ্যুৎ চুম্বকীয় বল। তড়িৎ চুম্বক বল বা বিদ্যুৎ চুম্বকীয় বল। তড়িৎ চুম্বক বল আমরা অনেকেই পড়েছিলাম চিরুনি দিয়ে, শীতকালে চিরুনি দিয়ে চুলটা ভালো করে একটু আশ্রয়, যদি চিরুনি দ্বারা ছোট ছোট কাগজের টুকরো পাশে ধরে দেখা যায় কাগজের টুকরোগুলোকে চিরুনি আকর্ষণ করছে। এটা হলো তড়িৎ বা বিদ্যুৎ বল। আর একটা দেখি আমরা চুম্বক দিয়ে কাজ করে চুম্বক লোহা বা লোহা জাতীয় পদার্থকে আকর্ষণ করে। এখন দেখো এই যে একমাত্র তড়িৎ এবং বিদ্যুৎ চুম্বকীয় বলের কথা, চিরুনি দ্বারা ছোট ছোট কাগজের টুকরো আকর্ষণ করা, চুম্বক দ্বারা লোহার টুকরোকে আকর্ষণ করা। তড়িৎ চুম্বক বল বা বিদ্যুৎ চুম্বকীয় বল যাই বলি দুটো কিন্তু একই জিনিস। এই একটা বলই আমরা পেয়েছি। এই চারটা বলের মধ্যে একমাত্র তড়িৎ চুম্বক বল বা বিদ্যুৎ চুম্বকীয় বলটা হলো আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতা রয়েছে। আর মহাকর্ষ বল, দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল সবগুলো বল শুধুমাত্র আকর্ষণ করে। আকর্ষণ এবং বিকর্ষণ ক্ষমতা রয়েছে শুধুমাত্র তড়িৎ চুম্বক বল বা বিদ্যুৎ চুম্বকীয় বলে। তাহলে এই বলটা মাধ্যাকর্ষণ বলের তুলনায় এর শক্তি হচ্ছে অনেক
শক্তিশালী 10⁻36 গুণ বা ট্রিলিয়ন 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 গুণ। মহাকর্ষ বলের তুলনায় এই বলটা শক্তিশালী হচ্ছে 10⁻36 এত গুণ। 10 এর উপর 36 মানে একই সাথে আমি 36 জিরো বসালে যতটুকু পাওয়া হয় এই মহাকর্ষ বা মাধ্যাকর্ষণ বলের তুলনায় এই বলটার শক্তি তত গুণ বেশি। তার মানে এই বলটার তুলনায় এটা শক্তিশালী। এটা হলো শুধুমাত্র আকর্ষণ বল, আকর্ষণ বল। আর এটাতে বিকর্ষণ এবং আকর্ষণ দুটো রয়েছে। তড়িৎচুম্বক বল বা বিদ্যুৎ চুম্বকীয় বলে বিকর্ষণ এবং আকর্ষণ দুটো রয়েছে এবং এটা মহাকর্ষ বলের তুলনায় 10⁻36 গুণ। একের সাথে যদি 36টা শূন্য দাও কতটুকু বড় হয় চিন্তা করো। তার মানে কারণ কিভাবে শক্তিশালী আমরা একটা বলি, চিরুনি। আমরা বলেছি চিরুনি দিয়ে কাগজের টুকরোকে আকর্ষণ করে। তা আবার আরেকটা কথা বলেছি, পৃথিবীর সকল বস্তুকে তার কেন্দ্রের দিকে টানে। পৃথিবীর সকল বস্তুকে এই কাগজের টুকরো বলতে পৃথিবীটা আছে, তারপরেও চিরুনিতে যে সামান্য শক্তির বিদ্যুৎটা উৎপন্ন হয় তার শক্তিটা মহাকর্ষ বলের তুলনায় এত বেশি যে সে পৃথিবীর আকর্ষণ বলকে উপেক্ষা করে কাগজের টুকরোকে চিরুনিতে নিয়ে নিচ্ছে। অথবা চুম্বক লোহাকে আকর্ষণ করছে, লোহাকে কিন্তু পৃথিবী তার কেন্দ্রের দিকে টানছে। টানার পরেও চুম্বকের আকর্ষণ বলটা, তড়িৎ চুম্বক বলটা শক্তিশালী বলে সেটা চুম্বকটাকে তার নিজের দিকে আকর্ষণ করতেছে। তার মানে এবার আসে দুর্বল নিউক্লিয় বল। এটাকে দুর্বল বলার কারণ হলো এটা তড়িৎ চুম্বক বল থেকে দুর্বল, কিন্তু অবশ্যই মহাকর্ষ বল থেকে শক্তিশালী। তড়িৎ চুম্বক বল থেকে দুর্বল কিন্তু মহাকর্ষ বল থেকে বেশি। মহাকর্ষ এবং তড়িৎ চুম্বক বল এর খুবই সামান্য দূরত্বে 10⁻18 মিটার দূরত্বে কাজ করে। এই বলটা খুবই অল্প দূরত্বে 10⁻18 মিটার দূরত্বে, মানে 1/10⁻8 মিটার দূরত্বে এটা কাজ করে। দুর্বল নিউক্লিয় বল এটা মহাকর্ষ বলের তুলনায় শক্তিশালী কিন্তু তড়িৎ চুম্বক বল বা বিদ্যুৎ চুম্বকীয় বল থেকে কম শক্তিশালী। এটা হচ্ছে তেজস্ক্রিয় নিউক্লিয়াসে যে বিটা রশ্মি বা ইলেকট্রন বের হয় সেটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। তেজস্ক্রিয় নিউক্লিয়াস আমরা পরে পড়বো, আর একটু ডিপে গেলে ক্লাস 10 গেলে। তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে যে বিটা আলফা বিটা গামা রশ্মি, এখানে শুধু বিটা রশ্মি যে বা ইলেকট্রন বের হয় সেটা হচ্ছে এই দুর্বল নিউক্লিয়াস বল। সবল নিউক্লিয়াস বল, সৃষ্টি জগতের সবচেয়ে শক্তিশালী বল হচ্ছে সবল নিউক্লিয় বল। তার মানে সবচেয়ে কম শক্তিশালী বল হচ্ছে মহাকর্ষ বল আর সবচেয়ে শক্তিশালী বল হচ্ছে সবল নিউক্লিয় বল। তড়িৎ চুম্বক বল থেকেও 100 গুণ বেশি শক্তিশালী, কিন্তু এটা খুবই অল্প দূরত্বে 10⁻−15 মিটার দূরত্বে। 10⁻−15 মিটার অর্থাৎ 1/10⁻15 মিটার দূরত্বে এটা কাজ করে। এটা কিভাবে সবল নিউক্লিয় বল আমরা কোথায় দেখে থাকি? আমরা পরমাণুর নিউক্লিয়াস আমরা বলেছি প্রোটন এবং নিউট্রন থাকে। প্রোটন এবং নিউট্রনের মধ্যকার যে আকর্ষণ বল সেখানে সবল নিউক্লিয় বল থাকে। আমরা নিউক্লিয়াসকে ভেঙে যে বিপুল পরিমাণ শক্তি পাই সেটা এই সবল নিউক্লিয় বলের কারণে। আমরা নিউক্লিয়ার বোমার যে ধ্বংসযজ্ঞ দেখি সেটাও এই সবল নিউক্লিয় বলের কারণে। তার মানে সবল নিউক্লিয় বল হচ্ছে এটা খুবই অল্প দূরত্বে কাজ করে। আবার নিউক্লিয়াসকে জোড়া দেওয়ার সময় যে বিপুল শক্তি দরকার হয় সেটাও এই সবল নিউক্লিয় বলের কারণে। তার মানে আমরা মৌলিক বল 4 ধরনের। প্রথমে বলেছি বল হলো সেই কারণ যা কোনো স্থির বস্তুকে গতিশীল করে বা গতিশীল বস্তুর গতি পরিবর্তন করে বা করতে চায়। স্পর্শ অনুযায়ী স্পর্শ এবং অস্পর্শ বল। আক্ষরিক অর্থে যদি আমরা পারমাণবিক দিক থেকে বিবেচনা করি সব বলে কিন্তু অস্পর্শ বল। আর মৌলিক বল 4 প্রকার। একটা হলো মহাকর্ষ বল, তড়িৎ চুম্বক বল বা বিদ্যুৎ চুম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল। আরো দুটো বল আছে, দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল। আমরা বল আরো কিছু বল নিয়ে কথা বলি, সেটা হচ্ছে সাম্যতা এবং সাম্যতাবিহীন বল। একটু মনোযোগ দাও, সাম্য এবং সাম্যতাবিহীন বল। সাম্যতা এবং সাম্যতা আমি একটি চিত্র আঁকি, চিত্রটা দেখো। এখানে একটা দড়ির মতো টাঙালাম, দড়ি মানে একটা বল ঝুলিয়ে
মাথায় একটা বল ঝুলিয়ে দিলাম। এই সুতার টান টি উপরের দিকে কাজ করবে, বস্তুর ওজন ডব্লিউ নিচের দিকে কাজ করবে। দুটো বল কাজ করছে, সুতার টান টি উপরের দিকে, বস্তুর ওজন ডব্লিউ নিচের দিকে। দুটো বলের কারণও এই বল, দুটো বল কাজ করছে, তারপরও এই বস্তুটা আবার স্থির আছে। তার কারণ এখানে যে দুই বা ততোধিক বল কোনো বস্তুর উপর কাজ করে যদি বলের লব্ধি শূন্য হয়, অর্থাৎ বস্তু সাম্যাবস্থায় থাকে। দুই বা ততোধিক বল কোনো বস্তুর উপর কাজ করার ফলে যদি বলের লব্ধি শূন্য হয়, অর্থাৎ বস্তু সাম্যাবস্থায় থাকে, তাহলে সেই বলকে বলা হয় সাম্য বল। আর যদি বলের লব্ধি শূন্য না হয়, অর্থাৎ বস্তু সাম্যাবস্থায় থাকে না, তাহলে সেটাকে বলা হয় অসাম্যতাবিহীন বা অসাম্য বল। আমি আবার বলি, দুই বা ততোধিক বল, দুই বা ততোধিক বল একটি বস্তুর উপর প্রয়োগ করলে, দুই বা ততোধিক বল একটি বস্তুর উপর প্রয়োগ করলে যদি বলের লব্ধি শূন্য হয়, অর্থাৎ বস্তু সাম্যাবস্থায় থাকে, তাহলে সেই বল হলো সাম্য বল। আর তাহলে অসাম্য বল কাকে বলবো? যদি বলের লব্ধি শূন্য না হয়, অর্থাৎ বস্তু সাম্যাবস্থায় থাকে না, তাহলে সেটা হলে সাম্যতাবিহীন বা অসাম্য বল। তাহলে আমরা একটু বলি, এই যে একটা বস্তুকে ঝুলিয়ে দিলাম, সুতার টানটি বস্তুর ওজন ডব্লিউ সাম্যাবস্থায় আছে। এই সাম্য বস্তুর বলটাকে আমি অসাম্য বল করতে পারি কিভাবে? যদি সুতোটা কেটে দিই, তাহলে সুতোর টান টি থাকবে না, শুধু বস্তুর ওজন ডব্লিউ নিচের দিকে কাজ করবে। মাধ্যাকর্ষণ বলের কারণে ডব্লিউটা নিচের দিকে কাজ করে বস্তুটা নিচে করে দেবে। তার মানে বলের লব্ধি কিন্তু শূন্য হবে না, অর্থাৎ এখানে অসাম্য বল কাজ করবে। এটাকে আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে আমি যদি এই বস্তুটা এই অবস্থায় না করে এগুলো টেনে এক পাশে টেনে ঝুলিয়ে দিই, ছেড়ে দিই, এক পাশে টেনে ছেড়ে দিই, তাহলে দেখো এটা দুলতে থাকবে। টেনে ছেড়ে দিলে সেটা দুলতে থাকবে, তখন এখানে যে বলটা সৃষ্টি হলো সেটা হলো অসাম্য বল, অর্থাৎ দুটো বলের মধ্যে শূন্য না। তিনটা বল দ্বারাও অসাম্য বল তৈরি করা যায়, সেটা হচ্ছে দেখো, দুই পাশে দুটো রশি দিয়ে একটা বড় পাথর বা এটা টুকরো যদি বেঁধে দিই, এটা T1, এটা T2, আর বস্তুর ওজন W। এক্ষেত্রে যে বল, এটা হলো সাম্য বল। দুটো তিনটা একের অধিক, এখানে দুটো বল বলেছে, এখানে তিনটা বল বলেছে, সাম্য এবং অসাম্য বল সৃষ্টি করতে পারে। লাস্টে আরেকটা জিনিস টিচার আজকে পড়াবো, সেটা হচ্ছে বল বেগ। বল গেল, এবার আসো ভর। ভর এবং বেগ নামের যা পরিচয়, বস্তুর ভর এবং বেগের গুণফলকে বলা হয় ভরবেগ। কোন বস্তুর ভর, বস্তুর ভর এবং বেগের গুণফলকে বলে ভরবেগ। কোন বস্তু ভর এবং বেগ ভি হলে তার ভরবেগ কি দ্বারা প্রকাশ করে? ভি ইকুয়াল টু এম। তার মানে ভরবেগ আমরা নতুন একটা রাশি পেয়েছি,
ভর হলো ভেক্টর স্কেলার, বেগ হলো ভেক্টর রাশি, ভরবেগ হলো ভেক্টর রাশি। তার মানে ভরবেগের কারণে আমরা একটু আগে বলেছিলাম জড়তার ক্ষেত্রে, তার মানে কোনো একটা বস্তুর ভর এবং বেগের গুণফলকে বলা হয় ভরবেগ। তার মানে ভরবেগ নামে নতুন একটা রাশি আমরা পেয়েছি, ভর এবং বেগের গুণফল। যদি বিশেষ কোনো ক্ষেত্রে দেখতে পারি গতিশীল কিছু বেগের পরিবর্তন হলে কিন্তু ভরের পরিবর্তনের কারণে তার ভরবেগের পরিবর্তন হয়েছে, তাহলে আমরা ভরবেগ পাচ্ছি। আলোর কণা বা ফোটনের কোনো ভর নেই কিন্তু তার ভরবেগ আছে, এবং ভর এবং বেগ থেকে ভরবেগ আমরা পেলাম। যদি একাধিক বস্তুর মধ্যে একাধিক বস্তু গতিশীল হয় এবং তারা ভিন্ন ভিন্ন বেগে চলতে থাকে তাহলে তাদের একটা সম্মিলিত ভরবেগ। যদি একাধিক বস্তু ভিন্ন ভিন্ন বেগে চলতে থাকে, m1 m2 দুটো বস্তু ভিন্ন ভিন্ন, এটা v1 বেগে, এটা u1 বেগে এবং এটা u2 বেগে চলতে থাকে, এবং তাহলে তাদের দেখা যাবে একটা সম্মিলিত ভরবেগ, একটা মিলিত ভরবেগ থাকবে। এবং মিলিত ভরবেগ থাকা মানে যদি বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা না হয় তাহলে তাদের এই মিলিত ভরবেগের কোনো পরিবর্তন হবে না। এটাই হলো ভরবেগের সংরক্ষণ সূত্র বা নিত্যতা সূত্র। যদি একাধিক বস্তু ভিন্ন ভিন্ন বেগে গতিশীল হয় তাহলে তাদের চলার সময় তাদের একটার সাথে একটা সংঘর্ষ হতে পারে। যদি এখানে সংঘর্ষের বল ছাড়া অন্য কোনো বল কাজ না করে, সংঘর্ষের কারণে তাদের যদি বাইরে থেকে কোনো বল কাজ না করে সংঘর্ষ চলাকালীন, তাহলে তাদের সম্মিলিত আদি যে সম্মিলিত ভরবেগ পরের ভরবেগের সমষ্টি সমান হবে। এটাই হলো ভরবেগের নিত্যতা সূত্র। আমি আবার বলি, একাধিক বস্তু গতিশীল হয়, তারা ভিন্ন ভিন্ন বেগে চলতে থাকে, চলার সময় একটা তাদের মধ্যে সংঘর্ষ হতে পারে, এবং এখানে সংঘর্ষের সময় যদি বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা না হয় তাহলে তাদের মধ্যে সম্মিলিত ভরবেগের সমষ্টি সবসময় একই থাকবে, এবং এটাই হচ্ছে ভরবেগের নিত্যতা সূত্র। আগামী ক্লাসে টিচার ভরবেগের নিত্যতা সূত্র,